আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে সবাইকে স্বাগত। আচ্ছা, যারা সরকারি প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা একদম ঠিক জায়গায় এসেছেন। আজকে আমরা এমন 50টা ইলেকট্রিক্যাল এমসিকিউ নিয়ে কথা বলবো যা বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরেই আসে। এই প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নিলে আপনাদের প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। চলুন আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একসাথে জেনে নিই। আর হ্যাঁ, আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই যে 50টা প্রশ্ন, এগুলো কিন্তু শুধু গুরুত্বপূর্ণই না, এগুলো আপনাদের ইলেকট্রিক্যালের বেসিক ধারণাগুলোকেও একদম ঝালিয়ে নিতে সাহায্য করবে। আমরা পুরো বিষয়টাকে 5টা ভাগে ভাগ করেছি যাতে বুঝতে অনেক সুবিধা হয়। তাহলে আর দেরি কেন, চলুন প্রথম বিভাগ দিয়ে শুরু করা যাক। আমাদের প্রথম বিভাগ হল বেসিক ইলেকট্রিসিটি। বলা যেতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল জগতের ভিত্তি হল এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী নীতিগুলো। চলুন সেই ভিত্তিটাকে আরেকবার দেখে নিই। প্রথমেই আসা যাক প্রথম প্রশ্নে। ওহমের সূত্র কোনটা? এটা হলো V=IR, যেটা ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। দ্বিতীয়ত, বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। আর 3 নম্বর প্রশ্ন, রেজিস্ট্যান্স বা বাধার একক হলো ওহম। এই 3টা কনসেপ্ট কিন্তু যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের একেবারে মূল ভিত্তি। এবার আসি সার্কিটের আরও কিছু সূত্রে। প্রশ্ন নম্বর 4, কারেন্টের যে একটা তাপীয় ক্রিয়া আছে সেটা কোন সূত্র দিয়ে প্রকাশ করা হয়? উত্তরটা হলো জুলের সূত্র। এরপর সিরিজ সার্কিটে মোট রেজিস্ট্যান্স বের করবেন কিভাবে? খুবই সহজ, জাস্ট রেজিস্টারগুলো যোগ করে দিলেই হবে, মানে R1+R2। আর প্যারালেল সার্কিটে যদি দুটো সমান মানের রেজিস্টার থাকে তাহলে মোট রেজিস্ট্যান্স হবে যে কোনো একটার অর্ধেক, মানে R/2। আচ্ছা, আমাদের বাসায় যে বিদ্যুতের বিল আসে ওটা কোন এককে মাপা হয়? প্রশ্ন 7-এর উত্তর হলো কিলোওয়াট আওয়ার। এবার দুটো বিপরীত জিনিস, কন্ডাক্টর যা দিয়ে বিদ্যুৎ সহজে চলে, আর ইনসুলেটর যেমন রাবার যা বিদ্যুৎকে আটকাতে সাহায্য করে। আর 10ম প্রশ্নটা হলো কারশফের ভোল্টেজ ল নিয়ে, যেটা বলে যে কোনো একটা বদ্ধ সার্কিটে মোট ভোল্টেজের যোগফল হবে 0। এই বেসিকগুলোর ওপর ভর করেই কিন্তু জটিল সার্কিটগুলো তৈরি হয়। চলুন এবার পরের বিভাগে যাই আর দেখি কিভাবে এই ধারণাগুলো আরও এগিয়ে যায়। তো আমাদের দ্বিতীয় টপিক হল এসি সার্কিট, মানে অল্টারনেটিং কারেন্ট, যেটা ছাড়া আমাদের আধুনিক পাওয়ার সিস্টেমই অচল। এসি সার্কিট নিয়ে আমাদের প্রথম প্রশ্ন, এসির পুরো নামটা কি? এটা হলো অল্টারনেটিং কারেন্ট। আর বাংলাদেশে এর স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত? হ্যাঁ, 50 হার্টজ। মানে হলো কারেন্ট প্রতি সেকেন্ডে 50 বার দিক বদলায়। আর একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো আরএমএস আর পিক ভ্যালুর মধ্যে। মনে রাখবেন, VRMS=V peak/√2। এই আরএমএস ভ্যালুটাই কিন্তু আমাদের কার্যকর ভোল্টেজ। এসি সার্কিটে রেজিস্ট্যান্সের মতো আরও 2 ধরনের বাধা আছে, যাদের নাম রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটরের জন্য সেটার নাম ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, যার সূত্র হল Xc=1/2πfc। খেয়াল করে দেখুন, এখানে ফ্রিকোয়েন্সি বাড়লে কিন্তু বাধা কমে যায়। আর ইন্ডাক্টরের জন্য আছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, XL=2πfl, যেখানে ফ্রিকোয়েন্সি বাড়লে বাধাও বাড়ে। এখন যে টপিকটা আসছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পাওয়ার ফ্যাক্টর। এই স্লাইডটা বিষয়টাকে দারুণভাবে তুলে ধরেছে। আচ্ছা, এটা আসলে কি? সহজ করে বললে পাওয়ার ফ্যাক্টর হলো একটা এসি সার্কিটের এফিসিয়েন্সির মাপ, মানে সিস্টেমটা কতটা ভালোভাবে কাজ করছে সেটার একটা পরিমাপ। তাহলে সবচেয়ে ভালো বা আইডিয়াল পাওয়ার ফ্যাক্টর কত হতে পারে? উত্তরটা হলো 1 বা ইউনিটি। এবার দুটো খুব দরকারি কম্পোনেন্টের একক জেনে নিই। ক্যাপাসিটরের একক হল ফ্যারাড, আর ইন্ডাক্টরের একক হেনরি, আর সবশেষ রেজোনেন্স। এটা এমন একটা অবস্থা যখন ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স মানে XL আর XC একে অপরকে বাতিল করে দেয়। তখন সার্কিটে কারেন্ট প্রবাহ সর্বোচ্চ হয়। আচ্ছা, এসি সার্কিট তো গেল, এবার চলুন কথা বলি ট্রান্সফরমার নিয়ে। এসি ভোল্টেজকে কমানো বা বাড়ানোর জন্য এই ডিভাইসটা ছাড়া কিন্তু চলবেই না। আশা করি এই পর্যন্ত আলোচনাটা আপনাদের কাজে লাগছে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই রকম আরও অনেক দরকারি আলোচনা নিয়ে আমরা আসব, তাই আমাদের সাথে থাকতে কিন্তু ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে চলার শক্তি। ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে? এটা হলো ফ্যারাডের সেই বিখ্যাত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। আর একটা কথা, এটা কিন্তু শুধু এসিতেই কাজ করে, ডিসিতে না। এবার আসি এর কাজে। স্টেপ আপ ট্রান্সফরমার কি করে? এটা আউটপুট ভোল্টেজ বাড়ায়। এটা হয় টার্ন রেশিওর উপর নির্ভর করে। টার্ন রেশিও কে যদি 1-এর চেয়ে বেশি হয় তার মানেই ওটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। ট্রান্সফরমারে 2 ধরনের লস হয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন আয়রন লস, যেটা কোরের কারণে হয়, এবং এটা কিন্তু ফিক্সড, লোডের ওপর নির্ভর করে না।
আর ডান দিকে আছে কপার লস, যেটা হয় ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্সের জন্য। যেহেতু কারেন্ট লোডের সাথে সাথে বদলায়, তাই এই লসটাও পরিবর্তন হয়। জানেন কি, ট্রান্সফর্মার কিন্তু ভীষণ এফিশিয়েন্ট একটা ডিভাইস। এর দক্ষতা প্রায় 95 থেকে 99% পর্যন্ত হতে পারে। এর কোর তৈরি করা হয় সিলিকন স্টিল দিয়ে, যেটা আয়রন লস কমাতে সাহায্য করে। অটো ট্রান্সফর্মার নামেও এক ধরনের ট্রান্সফর্মার আছে, যাতে একটা মাত্র ওয়াইন্ডিং থাকে। সবশেষে ভোল্টেজ রেগুলেশন, এর মান যত কম ট্রান্সফর্মার তত ভালো। এবার আমরা চতুর্থ পর্বে চলে এসেছি। টপিক হলো মোটর আর জেনারেটর, যে মেশিনগুলো বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে, আবার যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। মোটর আর জেনারেটর বুঝতে হলে ফ্লেমিংয়ের 2টা নিয়ম মনে রাখলেই চলে। ডিসি মোটরের জন্য ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম, আর জেনারেটরের জন্য ঠিক তার উল্টো, মানে ডান হাতের নিয়ম। খুবই সহজ। এবার আসি ইন্ডাকশন মোটরের স্লিপ প্রসঙ্গে। যখন রোটর আর ম্যাগনেটিক ফিল্ড একই গতিতে ঘোরে, মানে সিঙ্ক্রোনাস স্পিডে চলে, তখন স্লিপের মান হয় 0। মোটরের স্পিড কন্ট্রোল করা যায় কিভাবে? একটা সহজ উপায় হল সাপ্লাই ফ্রিকোয়েন্সি বদলানো। আচ্ছা, ডিসি মোটর চালু করার সময় স্টার্টার কেন লাগে? কারণ শুরুতে এটা অনেক কারেন্ট টানে। স্টার্টার সেই হাই স্টার্টিং কারেন্টটাকে কন্ট্রোল করে। আর একটা মজার ব্যাপার হলো, সিঙ্গল ফেজ মোটর কিন্তু নিজে নিজে চালু হতে পারে না। আর যদি একটা 3 ফেজ মোটরের ঘোরার দিক বদলাতে চান, তাহলে কি করবেন? খুব সিম্পল, যে কোনো 2টো ফেজ লাইন অদলবদল করে দিলেই হবে। এক মোটরের একটা স্পেশালিটি আছে। যেমন ধরুন সিঙ্ক্রোনাস মোটর, এর সবচেয়ে বড় সুবিধা হলো এর পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল করা যায়, যা সিস্টেমের এফিসিয়েন্সি বাড়াতে কাজে লাগে। এরপর কমিউটেটর, এটা এমন একটা অংশ যা শুধু ডিসি মোটরেই পাওয়া যায়। আর বড় 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং কারেন্ট কমানোর জন্য সাধারণত স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয়। তো আমরা একদম শেষ টেকনিক্যাল পর্বে চলে এসেছি। এবার দেখব এতক্ষণ যা যা শিখলাম সেগুলো মাপার জন্য কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয়। মাপজোখের জন্য কিন্তু যন্ত্র ঠিকমতো কানেক্ট করাটা খুব জরুরি। যেমন কারেন্ট মাপতে হলে অ্যামিটারকে লাগাতে হবে সিরিজে, যাতে পুরো কারেন্টটা এর ভেতর দিয়ে যায়। আর ভোল্টেজ মাপতে হলে ভোল্টমিটারকে লাগাতে হবে প্যারালালে। ওয়াটমিটার নাম শুনেই বোঝা যাচ্ছে, এটা দিয়ে পাওয়ার মাপা হয়। আর মেগার হলো একটা স্পেশাল যন্ত্র, যা দিয়ে খুব হাই রেজিস্ট্যান্স, যেমন ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপা হয়। এবার কিছু বিশেষ মিটার নিয়ে কথা বলি। আমাদের সবার বাড়িতে যে মিটারটা আছে, ওটাকে বলে এনার্জি মিটার। ওটাই আমাদের মোট বিদ্যুৎ খরচের হিসাব রাখে। ক্ল্যাম্প মিটার খুব কাজের একটা যন্ত্র, এটা দিয়ে তার না কেটেই কারেন্ট মাপা যায়। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের হাতে যে সাধারণ মাল্টিমিটার থাকে, ওটা দিয়ে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স মাপা গেল, সরাসরি পাওয়ার ফ্যাক্টর কিন্তু মাপা যায় না। তো আমাদের শেষ 3টি প্রশ্ন। 48 নম্বরটা দেখুন, তাপমাত্রা বাড়লে কন্ডাক্টরের রেজিস্ট্যান্সও সাধারণত বাড়ে। 49 নম্বর, হুইটস্টোন ব্রিজ, এটা মাঝারি মানের রেজিস্ট্যান্স নিখুঁতভাবে মাপার একটা ক্লাসিক পদ্ধতি। আর সবশেষে ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে, নাম শুনেই বোঝা যায়, এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি মাপা হয়। এই সব প্রশ্ন থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, তাই না? শুধু থিওরি জানলে হবে না, সেটা কিভাবে মাপতে হয় সেই যন্ত্রপাতি সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। তো এই ছিল আমাদের 50টা প্রশ্ন। এগুলো ভালো করে বুঝতে পারলে কিন্তু পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে থাকা যায়। আশা করি আমাদের এই আলোচনাটা আপনাদের কাজে দেবে। আপনাদের প্রস্তুতির পুরো যাত্রায় সাথে থাকতে আমরা আরও অনেক কিছু নিয়ে আসব। তাই ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সালাম। আচ্ছা, এবার আপনারাই বলুন, এই 50টি প্রশ্নের পর প্রস্তুতির জন্য আপনাদের আগলা প্ল্যানটা কি? কমেন্টে আপনাদের পরিকল্পনা আর মতামত আমাদের জানাতে পারেন।